বাংলাদেশি পণ্যের শুল্ক কমিয়ে 20% করল যুক্তরাষ্ট্র। কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা। ইতিবাচক দেখছেন অর্থনীতিবিদরা। জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে অবরোধে অচল শাহবাগ। স্বীকৃতি পুনর্বাসন সহ 3 দাবি। ভোগান্তিতে সাধারণ মানুষ। গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের অপু গ্রেপ্তার। আগস্ট ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ডিএমপি। এবং রাজধানীতে আশঙ্কাজনক ভাইরাস জ্বরের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। মুন্সিগঞ্জে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। আসসালামু আলাইকুম, সবাইকে ভুনো সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর বাড়তি 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 25 থেকে 15% কমিয়ে এই হার নির্ধারণ করা হয়েছে। শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই হার উল্লেখ করা হয়। শুল্ক হার কমাকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। আর একে কূটনৈতিক বিজয় বলে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রেজা খানের রিপোর্ট। নির্বাচনে বিজয়ী হওয়ার পর বাণিজ্য ঘাটতি দূর করতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে 37% রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তা মাত্র 2% কমিয়ে 35% নির্ধারণ করে 1 আগস্ট থেকে কার্যকরের সিদ্ধান্ত জানানো হয়। চলমান 15% শুল্কের সঙ্গে বাড়তি 20% যোগ করে এখন থেকে মোট 35% শুল্ক দিতে হবে বাংলাদেশকে। তারপরেও এই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রাথমিক রিয়াকশন হলো আমার এটা দুই দিক থেকে এটা স্বস্তিকর। একটা হলো টোটাল রেসিপ্রোকাল ট্যারিফটা 35-এর থেকে এটা 20-এ নেমে আসলো। সুতরাং আমরা হারের দিক থেকেও প্রায় অর্ধেকের কাছাকাছি। আমাদের তো প্রোডাক্ট স্পেসিফিক ট্যারিফ আগে থেকেই আছে, যেটা 15 থেকে 16%। সুতরাং তার সাথে অ্যাড হবে, কিন্তু সেটা শুধু আমাদেরই অ্যাড হবে না, সেটা আমাদের কম্পিটিটরদেরও অ্যাড হবে। সুতরাং কম্পিটিশনের দিক থেকে আমরা তেমন কোনো ডিসঅ্যাডভান্টেজে থাকবো না। তবে এই পুরো ইনক্রিজ 20% যে অ্যাডিশনাল ট্যারিফ, এটা যদি সামহাও ভোক্তার কাছে পাস অন করা হয় পুরোটা প্রাইস ইনক্রিজ করে, তখন কিন্তু ওভারঅল ডিমান্ড পড়ে যাবে। এতে পাকিস্তানের ওপর 19%, আফগানিস্তানের 15%, ভারতের 25%, ব্রাজিলের 10%, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার 19% এবং ভিয়েতনামের ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। আমরা ইন্ডিয়া থেকে ভালো আছি, ইন্ডিয়া 25%, আমরা 20%, ভিয়েতনামের সমান আছি। পাকিস্তান আর ক্যাম্বোডিয়া আমাদের চেয়ে একটু বেটার পেয়েছে, কিন্তু খুব বেশি ডিফারেন্স না, অনলি 1%। সেটা আমরা আমাদের এফিসিয়েন্সি দিয়ে অ্যাবজর্ব করে নিতে পারবো। সুতরাং আমি মনে করি যে হার কমানোর দিক থেকে 35 থেকে, যেটা আমরা খুবই উৎকণ্ঠায়, ভালো অগ্রগতি এবং আশাব্যঞ্জক। এ শুল্ক হারের ফলে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থা বজায় থাকবে উল্লেখ করে এই ঘটনাকে কূটনৈতিক ও ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রণয়নের দাবিতে টানা দ্বিতীয় দিনের অবরোধে অচল শাহবাগ চত্বর। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। এর আগে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন সহ 3টি শর্ত সনদে অন্তর্ভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। এতে তীব্র ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এসইউ সেলিমের প্রতিবেদন। জুলাই ঘোষণাপত্র সনদ প্রণয়নের দাবিতে টানা দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে শাহবাগ চত্বরের চারপাশে সড়ক অবরোধ করে জুলাই শহীদ পরিবার ও আহতরা। এ সময় দাবি আদায়ে নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। এদিন সকাল থেকে অবরোধকারীদের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ, জলকামান, এপিসি সহ অবস্থান নিলেও আন্দোলনে বাধা দেয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন জুলাই যোদ্ধারা। 5 আগস্টের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না দেয়, আমরা শহীদ পরিবার, আহত পরিবার, অভিভাবক যারা আছি
সারা বাংলাদেশে আমরা রাজপথে আবার নামবো। অবিলম্বে এই জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আমাদেরকে যেন দিয়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকার কাছে, এটা আমাদের অনুরোধ। জুলাই ঘোষণাপত্র যতক্ষণ পর্যন্ত না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না। পরে আন্দোলনের প্রধান সমন্বয়কারী মাসুদ রানা সৌরভ জুলাই সনদে অন্তর্ভুক্তির জন্য 3টি প্রস্তাবনা উত্থাপন করেন। 2024 সালের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের আমরা জুলাই শহীদ জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি। শহীদ পরিবার ও আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা হবে রাষ্ট্রের অবিচ্ছেদ্য কর্তব্য। শহীদ ও আহতদের উপর সংগঠিত দমন পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কার্য সম্পূর্ণ করা হবে। এই 3টা ধারাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে অন্যান্য রাজনৈতিক দল এবং রাষ্ট্র সম্মিলিতভাবে ঐক্যমতের ভিত্তিতে এই সনদ পুরোপুরিভাবে বাস্তবায়ন করবে। এ সময় যানজটে নগরবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে দেশের বৃহত্তর স্বার্থে দ্রুত দাবি পূরণে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরার আজমপুরে 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। সমাবেশে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি উঠে আসে। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বানও জানান বিএনপি নেতারা। জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, সংসদে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হলেই তৃতীয় স্বাধীনতা অর্জিত হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই 24-এর গণঅভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। এ সময় দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা বইয়ের 11 ও দ্বাদশ খণ্ডের বাংলা এবং প্রথম থেকে দ্বাদশ খণ্ডের ইংরেজি ভার্সনের মোড়ক উন্মোচন করা হয়। আয়োজনে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আগামী দিনে বাংলাদেশকে, বাংলাদেশের জনসাধারণকে সত্যিকার যদি স্বাধীন করতে হয়, মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দাফন করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে। এজন্য আমাদের প্রত্যেকেই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, সকল জীবনে আমাদেরকে কোরআন সুন্নাহর আইন মেনে চলার অভ্যাস করতে হবে। গুলশানে চাঁদাবাজির মামলায় গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গোপীবাগ থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান। এদিকে ডিএমপির এই কর্মকর্তা বলেন, আগস্ট ঘিরে ঢাকায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। ডিএমপির চলমান অভিযানে আইনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে গেল 24 ঘন্টায় আওয়ামী লীগের 8 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। পলাতক ব্যক্তির নাম জানে আলম ওরফে তপু, যে কিনা নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় প্রদান করে। আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হলো। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা। জ্বরের সঙ্গে ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। শিশুরা অপেক্ষাকৃত বেশি এ উপসর্গে আক্রান্ত হচ্ছে বলে জানালেন চিকিৎসক। এতে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। সুরাইয়া মুন্নির রিপোর্ট। ভাইরাস জ্বরে উচ্চ গ্রেডের তাপমাত্রা যা 103 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এই ভাইরাসে জয়েন্টের ব্যথা, অবসাদ, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, মুখ ফুলে যাওয়া, মাথা ব্যথা ও সর্দি কাশির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে আক্রান্তরা। শরীর ব্যথা, জ্বর আর বমি আজকে 2 দিন ধরে মেয়ের। কালকে থেকে শুধু বমি করতে এসে, দুপুর থেকে কিছু খায় না, মুখে দিলেও শুধু বমি করে। ও ঠান্ডা জ্বর সপ্তাহখানিক ধরে গ্যাস দেওয়া লাগে, গ্যাস না দিলে ওর মানে শ্বাসকষ্ট বাইরে যায়। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন শিশুরা এতে বেশি আক্রান্ত হচ্ছে বলে জানান স্বজনরা। বমির পাশাপাশি একটু হালকা গাটা আর কি গরম হয়েছে, তো ওই কারণে আর কি ভয় পেয়ে গেছি যে কি হয়েছে না, এই কারণে ডাক্তারের কাছে নিয়ে আসছি। জ্বর ছাড়ে আবার ওঠে, বুঝছেন, আর কাশিটা আছে, বমি করে দেয়, কাশি হয়ে যায়। সাধারণত ঋতু পরিবর্তনের সময় জ্বরটা বেশি হয় এবং এটি 2 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানান জাতীয় শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার বৈশাখী মোদক। ওয়েদার চেঞ্জের কারণে বাচ্চাগুলো ঠান্ডা, কাশি লেগেই আছে
এবং জ্বর প্রচণ্ড পরিমাণে মা বাবাদের সব আতঙ্কের বিষয় হচ্ছে জ্বর, তারা কোনোভাবেই জ্বর কমাতে পারছে না এবং জ্বরের কারণে যে খিঁচুনি সেই রোগীগুলোও আমরা অনেক বেশি পাচ্ছি। অতিরিক্ত ঘামতে দেওয়া যাবে না, প্রচুর পরিমাণে মাথায় পানি ঢালা যাবে না, বাচ্চাগুলোকে আমাদের নিকটস্থ হাসপাতালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপনাগুলো গ্রহণ করতে হবে। সংক্রামিত ব্যক্তির সাথে খাবার পানীয় ভাগ করলে এটি সংক্রামিত হতে পারে উল্লেখ করে যত দ্রুত সম্ভব আক্রান্তকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। খিঁচুনি উঠেই যায় বাসায় থেকে, সেক্ষেত্রে মা বাবা অস্থিরতা করবে না, বাচ্চার মাথায় পানি ঢালবে এবং অতি দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে চলে আসবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে মুন্সিগঞ্জে দিনই বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। কেবল জুলাই মাসে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 20 জন ডেঙ্গু রোগী। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা সংকটে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। বাড়িঘর সহ চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। হঠাৎ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে মুন্সিগঞ্জে। বিশেষ করে মুন্সিগঞ্জ সদর, মিরকাদিম পৌরসভা সহ আশেপাশের এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। আর রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে শহরের উত্তর ও দক্ষিণ ইসলাম মহল্লায়। শুধুমাত্র জুলাই মাসে 20 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। পেট জ্বলে আর হলো যে বমি আসে, জ্বর, শরীরে জ্বরের থেকে মানে ডেঙ্গু ধরা পড়ছে। বেশিরভাগ রোগী জ্বর আক্রান্ত, ভাইরাস জ্বর, শরীর ব্যথা, দুর্বল, সব রোগীর একই অবস্থা। আমার নানি ভর্তি, আমার আম্মু ভর্তি, এমনকি আমিও ভর্তি হয়ে গেছি। কালকে দেখাইছি, আরেকদিন থেকে যান, স্যালাইন দিল, মোটামুটি আমার রোগী এখন সুস্থ। হাসপাতালের মেঝে ও বারান্দায় রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। ডাক্তাররা বললেন তাদের সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। জ্বর যদি সাথে র্যাশ থাকে তাহলে আমাদের ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া চিন্তা করতে হবে। চিকুনগুনিয়াতে একটু গিরায় ব্যথাটা বেশি হয়, আর ডেঙ্গুতে হলো আমরা বলি যে ব্রেকবোন ফিভার, হাড্ডিতে প্রচণ্ড ব্যথা হয়। যদি এরকম হয় তবে অবশ্যই আমাদের ডেঙ্গু এবং চিকুনগুনিয়া টেস্ট করতে হবে। রোগীর চাপ বেশি হলেও প্রয়োজনীয় সেবা দেয়া হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধও রয়েছে, তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ ডাক্তারদের। সচেতনতা এই জিনিসটা আসলে আমাদের একটু ছড়ায় দেওয়া দরকার। এই সচেতনতা না থাকলে আসলে এই ফ্লুটা বেশি বাড়তে থাকবে। যেমন হাঁচি কাশি, আমরা মাস্ক ব্যবহার করতেছি না। এই যে হাসপাতালে দেখবেন আগত যারাই আসছে সেবা প্রার্থীরা, কারো মুখেই কিন্তু মাস্ক নাই। এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে প্রয়োজনীয় পদক্ষেপ চান ভুক্তভোগী সহ এলাকাবাসী। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। বৃষ্টির অজুহাতে ফের ঊর্ধ্বমুখী রাজধানীর নিত্য পণ্যের বাজার। বেড়েছে গরিবের আমিষ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না চালের বাজারেও। বেশিরভাগ সবজিও বিক্রি হচ্ছে শতকের ঘরে। আর মাছের বাজারেও বরাবরের মতোই অস্বস্তি। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীতে লাগামহীন চালের বাজার। খুচরা বাজারে প্রতি কেজি পাইজাম 60 থেকে 75 টাকা, নাজিরশাইল ও মিনিকেট 75 থেকে 80 এবং স্বর্ণা 55 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এর কারণ হিসেবে বড় মৌসুমের শুরুতে অসাধু মজুতদার ও কর্পোরেট ব্যবসায়ীদের দান মজুত করাকে দুষলেন খুচরা বিক্রেতারা। বড় বড় কোম্পানিদেরকে লাইসেন্স দিয়েছে, তো তারা চাল কিনে স্টোর করে, যদি ধরো আপনার কাছে চাল আছে 100 মণ, আপনি নিয়ে নিলেন, এখন নিয়ে সব একজোট করে ফেলাইলেন, তখন যদি আপনার বাজারটা বাড়ান তাহলে তো এটা সাধারণ কোনো জনগণের কাছে কিছু। ভুক্তভোগী হলো কৃষকই, কৃষক প্রকৃত দামটা পায় না। আর এখানে দেখা গেলো বড় বড় মহাজন যারা আছে, তারা হলো প্রকৃত লাভটা নেয়। এদিকে বাজারে অধিকাংশ সবজির দামই নিম্ন ও সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে। বিশেষ করে কাঁচামরিচের কেজি এখনো 200 টাকার ওপরে। করলা, কাকরোল, বেগুন, বরবটি সহ অধিকাংশ সবজি 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বর্ষার কারণে আপনার এই সবজির দামটা একটু বাড়ছে। ভালো মনিটরিং করা হয়, যদি চাঁদাবাজি না থাকে তাহলে হয়তো সবজির দাম আরো কম হবে। বাজারে মুরগির ডিমের দামও হঠাৎই বেড়ে গেছে। ডজনে অন্তত 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকায়। এই ঊর্ধ্বগতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে যথাযথ মাধ্যম বা আপনার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি। সবকিছু বেশির কারণে ডিমের উপর একটা প্রভাব পড়ে। এদিকে গরুর মাংসের দাম 750 থেকে 800 এবং খাসির মাংসের দাম 1200 টাকায় অপরিবর্তিত থাকলেও বেড়েছে মুরগির দাম। বাড়া এবং কমার সবকিছু নিয়ন্ত্রণ করে বড় বড় কোম্পানি যারা, এরা বাচ্চা উৎপাদন করে, মুরগি উৎপাদন করে, দামও নির্ধারণ করে।
মাছের বাজারেও স্বস্তি নেই। ইলিশ মাছের দাম বরাবরের মতোই নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। মাছ ধরতে পারে না, বেশি হয়তো বেশি নামলে শীত লেগে যায় না, মাছ ধরতে পারে না, এই জন্য মাছ কম কমায়, দাম একটু বেশি। দাম নাগালে রাখতে বাস্তবসম্মত তদারকির দাবি ভোক্তাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অপরিকল্পিত উন্নয়নে বর্ষা মৌসুমেও পানি শূন্য উত্তরের বিখ্যাত জলাধার চলন বিল। অথচ আগে বর্ষার সময়ে বিল জুড়ে অথই পানিতে দেখা মিলত নানা জাতের দেশি মাছের, সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠত আমন ধান। থই থই জলে ছুটত পাল তোলা নৌকা, যা পর্যটক আকর্ষণ করত। 3 জেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া এ বিলে পানি না থাকায় প্রভাব পড়েছে অনেক মানুষের জীবন জীবিকায়। গুরুদাসপুর থেকে মিজানুর রহমানের তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। রাজশাহী বিভাগে 1088 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে চলন বিল। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ এই 3 জেলার বৃহৎ অংশ জুড়ে বিলের অবস্থান। বর্ষার এ সময়ে বিল জুড়ে দেখা মিলত পানি, মাছ আর ধানের। চলত জেলেদের মাছ ধরার মহা উৎসব। বিলে বিভিন্ন প্রজাতির অতিথি পাখিদের কিচিরমিচির শব্দ ও মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগে পর্যটকের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। চলতি বছর এখন পর্যন্ত বিলে পানি নেই। এ অবস্থা চলতে থাকলে বিলের কৃষি জমির উর্বরতা কমার পাশাপাশি বাড়বে ফসল উৎপাদনের খরচ। চলন বিল বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। বছর পানি নাই, সামনে বছরে আমরা কেমন করে আবাদ করব, সার বৃদ্ধি পাবে এবং জমিরও উর্বরতা শক্তি কমে যাবে। আমরা মাছ মেরে খাই, এবছর বর্ষা নাই, আমরা জীবিকা নির্বাহ করার খুব কঠিন হয়ে দাঁড়াছে। এই বছর চলন বিলে কোনো পানি নেই, আমাদের মনে ওইরকম আগের মতন আনন্দ নেই। বর্ষা মৌসুমে বিভিন্ন পাখির কলকাকলিতে চলন বিল মুখরিত ছিল, সেটা এই বাধার কারণে এই চলন বিলের এই সৌন্দর্যগুলো বিনষ্ট হয়েছে। রাজশাহীর চারঘাট ও পাবনার আটঘরিয়া এই 2 স্লুইস গেট চলন বিলে পানি প্রবাহে বাধা বলে মনে করেন চলন বিল রক্ষা আন্দোলন কমিটির এ নেতা। চারঘাট এবং আটঘরিয়া এই 2টি স্লুইস গেট অবমুক্ত করে দেওয়া হোক, এবং অবমুক্ত করে দেওয়া হলে পদ্মায় যখন বেশি পানি আসবে তখন এই পানিগুলি নন্দপূজা, বড়াল দিয়ে চলন বিলে ঢুকবে, তাহলে যে এই চলন বিলে পানি আসবে। আত্রাই নদীর পানি না বাড়াই চলন বিলে বাড়ছে না পানি, এমনটা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সিস্টেমের সাথে ডিপেন্ড করে না, এটার সাথে আরো যমুনার পানির, নদীর পানির কি অবস্থা সবকিছুর উপরে ডিপেন্ড। আত্রাই নদীর পানি ওই লেভেলে যায় না, ওই লেভেলে গেলেই চলন বিলে পানি পর্যাপ্ত থাকবে। চলন বিল রক্ষায় প্রশাসনের নজর দেওয়া উচিত বলে মনে করেন সবাই। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় নিহত হয়েছে আরও 1.5 শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে 23 জন ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অনাহার নীতির অভিযোগে গাজায় ত্রাণ কেন্দ্র পরিদর্শন করবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় নেই তিল পরিমাণ নিরাপদ স্থান, আশ্রয় কেন্দ্র, হাসপাতাল কিংবা ত্রাণ বিতরণ কেন্দ্র। কোনো স্থানই রেহাই পাচ্ছে না নেতানিয়াহু সেনাদের প্রাণঘাতী হামলা থেকে। দিন যতই গড়াচ্ছে বাড়ছে বর্বরতার মাত্রা ও নিহতের তালিকা। একের পর এক হামলা চালিয়ে গত 24 ঘন্টায় ইসরায়েলি সেনারা আরও 51 ফিলিস্তিনিকে হত্যা করে। নিহতদের মধ্যে 23 জন ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এছাড়া আহত হয় 70 জনেরও বেশি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো যেন পরিণত হয়েছে নতুন মৃত্যুফাঁদে। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবের সঙ্গে গাজার বিভিন্ন ত্রাণ কেন্দ্র পরিদর্শন করবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 21 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে 60,200। এদের মধ্যে 18,592 জনই শিশু। কাজী শাহরিন, মোহনা সংবাদ। চীনের রাজধানী বেইজিংয়ে ভয়াবহ বন্যায় এক বৃদ্ধাশ্রমে অন্তত 31 জন বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানিয়েছে
স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের বেশিরভাগই ছিলেন চলাফেরায় অক্ষম। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদন মতে মিউন জেলায় অবস্থিত ওই বৃদ্ধাশ্রমে পানির উচ্চতা বুক সমান হয়ে যাওয়ার পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। স্থানীয় প্রশাসন দায় স্বীকার করে বলছে জরুরি পরিকল্পনায় ঘাটতি ছিল বলেই সঠিক সময়ে সেখানে পৌঁছানো যায়নি। এছাড়াও বেইজিংয়ে সাম্প্রতিক বন্যায় এখন পর্যন্ত মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে 10% থেকে 41% পর্যন্ত নতুন শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বৃহস্পতিবার রাতে ট্রাম্প কানাডার কিছু পণ্যের উপর আলাদাভাবে বাড়তি শুল্ক আরোপের আরেকটি নির্বাহী আদেশে সই করেন। আদেশ অনুযায়ী কানাডার পণ্যে আমদানি শুল্ক 25% থেকে বাড়িয়ে 35% করা হয়। এ বাড়তি শুল্ক আরোপে কানাডার সরকার হতাশা প্রকাশ করেছে। এদিকে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রভাবে ইউরোপীয় স্টক এক্সচেঞ্জের শেয়ার গত 3 সপ্তাহের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের চুক্তি এখনো স্পষ্ট নয়, তাই শেয়ার বাজার এখনো স্থিতিশীলতা আসছে না। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো। বাংলাদেশি পণ্যে শুল্ক কমিয়ে 20% করল যুক্তরাষ্ট্র। কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা। ইতিবাচক দেখছেন অর্থনীতিবিদরা। জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে অবরোধে অচল শাহবাগ। স্বীকৃতি, পুনর্বাসন সহ 3 দাবি। ভোগান্তিতে সাধারণ মানুষ। গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের অপু গ্রেপ্তার। আগস্ট ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ডিএমপি। এবং রাজধানীতে আশঙ্কাজনক ভাইরাস জ্বরের প্রকোপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। মুন্সিগঞ্জে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।